হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট নিয়ে এখানে কথা হবে। তো একদম প্রথমে যেটা নিয়ে মূলত কথা হবে সেটা এনটিআরকে কেন্দ্র করে। তো এনটিআর রিসেন্টলি একটা ইন্টারভিউতে এই কথা ক্লিয়ারলি জানিয়েছে যে তার আপকামিং যে প্রজেক্টগুলো রয়েছে তার মধ্যে একটা প্রজেক্ট কিন্তু সে নেলসনের সঙ্গে করতে চলেছে। তো নেলসন এই মুহূর্তে নতুন যারা রয়েছে, অ্যাডলি, লোকেশ, নেলসন, এদেরকে লোকে পছন্দ করে, এদের সঙ্গে যে কেউ এখন কাজ করতে চায়। এবং আমরা দেখতে পেয়েছি এদের কাজ এলে কীরকমভাবে আজকের দিনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন কেমন হয়। বেসিক্যালি জেলার দেখার পরে বা জেলার টু দেখার পরে তো মানে জেলার টু এর টিজার দেখে আর কি নেলসনের প্রতি এক্সপেকটেশন লোকের অনেক অনেক বেশি। তো সেখান থেকে দাঁড়িয়ে এনটিআর, যে মূলত দেবারে নিজের কাজ যথেষ্ট ভালো করেছে কিন্তু কন্টেন্টটা খুব ক্রিঞ্চ একটা কন্টেন্ট হয়ে গেছিলো, সেখান থেকে দাঁড়িয়ে তাকে যদি আজকের দিনে দাঁড়িয়ে নেলসনের মতো ডিরেক্টর আনতে পারে কোথাও গিয়ে, তাহলে কিন্তু বেশ ভালো হবে। এবং এনটিআর আপকামিং লাইন আপ যথেষ্ট ভালো, তার কাজ আসছে এর সঙ্গে প্রশান্ত নীলের সঙ্গে তার কাজ রয়েছে। তারপর দেবারা 2 তো হবেই শুনছি এখন, আর তার সঙ্গে সঙ্গে নেলসনের সঙ্গে এই প্রজেক্টটা। তো এনটিআরে কিন্তু আপকামিং লাইন আপ যথেষ্ট ভালো। তো দেখা যাক সে একটা দারুণ কামব্যাক কোথাও গিয়ে করতে পারে কিনা এই সিনেমাগুলোর মাধ্যমে। এর পরবর্তী যে আপডেটটা মূলত দেবো সেটা হচ্ছে কিংকে কেন্দ্র করে, এসআরকের কিংকে। তো এসআরকে কিং মোটামুটি তোমাদেরকে জানিয়েছিলাম যে শুটিং পোস্টপোন হয়ে গেছে। মোটামুটি মার্চ এপ্রিল করে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, মানে সব ঠিক থাকলে এখন শুটিং হতো, কিন্তু কিছু প্রবলেমের কারণে, কিছু চিত্রনাট্যের বদলের কারণে আবার শুটিং পিছিয়েছে। তো যে কারণে মোটামুটি আমাদেরকে জুন জুলাই অবধি ওয়েট করতে হবে এমন তথ্য উঠে এসেছিলো। তবে এখন একটা নতুন তথ্য উঠে আসছে এই সিনেমায় কিংয়ের আর কি বিপরীতে, মানে এসআরকের বিপরীতে একটা নায়িকার আর কি মোটামুটি 20 থেকে 25 মিনিটের একটা এক্সটেন্ডেড ক্যামিও থাকতে পারে, তার একটা ইম্পর্টেন্ট রোল থাকতে পারে। এবার সেই চরিত্রে নাকি দীপিকা পাড়ুকোনের নামে নাকি উঠে আসছে। এবার এসআরকে সিনেমায় দীপিকা খুবই লাকি একটা ফ্যাক্টর, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার লাস্ট যে কটা সিনেমায় দীপিকা থেকে যে প্রত্যেকটা মার্কেটারি বিজনেস করেছে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটু রিপিটেটিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে সেই একঘেয়ে একটা ব্যাপার হয়ে যাচ্ছে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তো সেক্ষেত্রে এটা মানে কতটা ভালো সিদ্ধান্ত হবে সেটা সময় বলবে, তার চরিত্র সম্পর্কে আমরা যেমন জানতে পারবো দেখে। তবে এমনই তথ্য উঠে আসছে যে মূলত এই সিনেমায় নায়িকার ইম্পর্টেন্স খুবই কম থাকতে চলেছে, মূলত সুহানার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, যেটা একটা মানে এসআরকের কাছে একটা গুরু শিষ্যটা কাইন্ড অফ ক্যারেক্টার হতে চলেছে। সেখানে থেকে দীপিকার ক্যারেক্টারটা হয়তো সিনেমায় একটা ইম্পর্টেন্ট ভূমিকা হিসেবে থাকবে, কিন্তু মানে পুরো সিনেমায় যে ওটাই যে ইম্প্যাক্টফুল তাই না, যেমন জওয়ানের ক্ষেত্রে ছিল যে ছোটো চরিত্র এসে একটা ইম্প্যাক্ট রেখে গেছিলো, তেমনই এখানে রাখার প্ল্যান চলছে। তবে আমার মনে হয় অন্য কোনো নায়িকা হলে ব্যাপারটা দেখতে ফ্রেশ লাগতো, নাহলে এই একই এসআরকে দীপিকা ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে একটু একঘেয়ে এখন হয়ে যাচ্ছে। এবার এটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, এবং তোমাদের কি মতামত কমেন্টে জানিও। এরপরে মূলত কথা হবে ওয়ার টুকে কেন্দ্র করে। তো ওয়ার টু নিয়ে ঋত্বিক রোশন নিজে প্রথমবার এতদিন পরে মুখ খুলেছে রিসেন্ট একটা ইন্টারভিউতে, এবং সেখানে ঋত্বিক জানিয়ে দিয়েছে যে এই সিনেমার পুরোপুরি শ্যুটিং কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র একটা গানের শট আর কি বাকি রয়েছে, যেখানে এনটিআরের সঙ্গে ঋত্বিককে আমরা নাচ করতে দেখবো। এবং ঋত্বিক একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছে যে ওয়ার যা ছিল ওয়ার টু কিন্তু তার বহুগুণ বেশি কিছু হতে যাচ্ছে, এমন কিছু যে ইন্ডিয়ান অডিয়েন্স কখনো দেখেনি, এবং সবাই যে ভাবছে তার থেকে একদম হাটকে কিছু, একেবারে অন্যরকম কিছু। এবং এই স্ক্রিপ্টটাই মানে সে কিন্তু ওয়ার টু নাম শুনে কিন্তু সিনেমাটা করতে রাজি হয়নি, সে প্রথম স্ক্রিপ্টের গুরুত্ব দিয়েছিল, এবং স্ক্রিপ্টে এমন কিছু ছিল যেটা শুনে ঋত্বিকের মনে হয়েছিল যে এটা একটা এমন সিনেমা যেটা কিন্তু ইন্ডিয়ান সিনেমাকে পাল্টে দিতে পারে, যে কারণে ঋত্বিক করতে রাজি হয়েছে। তো দেখা যাক ঋত্বিক খুব একটা মানে পিয়ার মারফত ভুলভাল কথাবার্তা কিন্তু বলে না, ঋত্বিক যেটা ঘটে সেটাই বলে, এটা ঋত্বিকের একটা খুব ভালো গুণ রয়েছে, বাড়িয়ে বাড়িয়ে কথা বলে না। সেখানে ঋত্বিকের আমি একটা বক্তব্য স্টেটমেন্ট রাখছি, মানে আমাদেরকে বুঝতে হবে ওয়ার টু সামথিং কিছু একটা হয়েছে। এবার এমনিতেই সিনেমার হাইপ মারাত্মক, ঋত্বিক ভার্সেস এনটিআর এই ব্যাপারটাই জমজমাট। আর ঋত্বিক এটাও জানি যে এনটিআরের সঙ্গে কাজ করেছে, দারুণ মজা পেয়েছে, শুধুমাত্র একটা গানের শ্যুট বাকি রয়েছে, ওটা হলেই পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর এক এক করে আপডেট আসবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর শেষে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলবে এই মুহূর্তে, সবচেয়ে এক্সাইটিং নিউজ বা ব্রেকিং নিউজ যেটা বলাতে পারে, সেটা হচ্ছে বজরঙ্গি ভাইজান 2কে কেন্দ্র করে। তো এই মুহূর্তে আমরা কথা বলছি সলমান খানের কামব্যাক নিয়ে, সলমান খানের কীরকম স্ক্রিপ্ট চুজ করা উচিত। তো এখনকার দিনে দাঁড়িয়ে যেরকমভাবে সিকুয়েল মুভি চলছে বা ফ্র্যাঞ্চাইজ মুভির ভ্যালু যেভাবে বাড়ছে, প্লাস একটা ভালো চরিত্রকে ফিরিয়ে আনা আজকের দিনে দাঁড়িয়ে যেরকম ইম্পর্টেন্ট, সেখানে আমার মনে হয় বজরঙ্গি ভাইজানের 2 এর থেকে সলমানের বেটার কামব্যাক আর কিছু হতে পারে না। মানে অভিনেতা সলমানের প্রপারলি কামব্যাক, এমনিতেই সিনেমাটা প্রত্যেকটা মানে মানুষের কাছে কোথাও একটা ইমোশন। তো এটার যখন পার্ট 2 আসবে বা ঘোষণা হবে, স্বাভাবিকভাবেই কিন্তু এটা নিয়ে একটা উন্মাদনা মারাত্মক লেভেলের থাকবে, এবং এটা একটা এমন সিনেমা সলমান খানের কিন্তু একটা হিউজ কামব্যাক কিন্তু এটা দিয়ে হতে পারে। এবং সলমান খানও আই থিঙ্ক সেটা বুঝে গেছে যে কী করলে বেটার হবে, না করলে বেটার হবে, যে কারণে কিন্তু ইমিডিয়েট সে কিন্তু কেবি বিজেন্দ্র প্রসাদ, যে এরা রাইটিংয়ের কাজ করতে, তার সঙ্গে ইমিডিয়েট একটা মিটিং করেছিল সলমান খান, এবং সেখানে কিন্তু তাদের মধ্যে বেশ কিছু আইডিয়া নিয়ে কথাবার্তা হয়েছে। এবং কেবি বিজেন্দ্র প্রসাদ লেখা যে গল্পটা আপাতত উঠে আসছে আর কি স্পিচে, সেটা কিন্তু সলমান খানের বেশ পছন্দ হয়েছে, এবং তারা কিন্তু নিজেদের মধ্যে ডিসকাস করেছে স্ক্রিপ্টটি, এবং খুব সম্ভবত মোটামুটি এই বছরেরই কিন্তু শেষের দিক করে বজরঙ্গি ভাইজান 2 এর কিন্তু পুরোপুরি রাইটিংয়ের কাজ কিন্তু মানে কমপ্লিট হওয়ার দিকে যাবে। সেক্ষেত্রে কিন্তু মোটামুটি পরের বছর থেকে সিনেমাটা কিন্তু ফ্লোরে যেতে পারে। এবং আরেকটা বড় তথ্য উঠে আসছে, কবির খানকেই নাকি সিনেমাটা ডিরেক্ট করার জন্য ভাবা হচ্ছে, মানে কে বিজেন্দ্র প্রসাদ এবং সলমান খান দুজনে মিলেই এটাই সিদ্ধান্ত নিচ্ছে যে করলে কবির খান, কারণ
বজরং বাজারের মেন স্তম্ভ কিন্তু ছিল কবির খান, তার ওই ডাইরেকশন যেটা সব থেকে বেশি প্রশংসা পেয়েছিল। তো এখন অন্য কাউকে দিয়ে ডিরেকশন করালে লোকের কাছে ব্যাপারটা জমবেই না, এবং আমিও চাই না। সেক্ষেত্রে কবির খান আমার মনে হয় পারফেক্টলি চয়েস, এবং তাকেই ভাবা হচ্ছে সিনেমাটার জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আই থিঙ্ক এটা কিন্তু একটা সলমানের একটা শিওর শট, একটা মারাত্মক বক্স অফিস এনে তার সিনেমা হয়ে উঠতে পারে। এবার সিনেমাটাকে ভালো হতে হবে, আগেরবার যেভাবে শেষ হয়েছিল তারপর কীভাবে গল্পটাকে আবার তারা পার্ট টুতে নিয়ে যাবে, সেটা প্লটটা যেন ভালো এবং সলমান খানের যেন অভিনয় করার জায়গাটা থাকে, যেটা পার্ট ওয়ানেও ছিল। তো দেখা যাক শেষ অবধি কী হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড টিকেট দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।